ইন্দোনেশিয়ার একটি অভিশপ্ত গ্রাম, যেখানে ধন দৌলত আর প্রাচুর্যের আড়ালে উৎপেতে আছে এক অদ্ভুত কালো ছায়া। স্থানীয়রা একে বলে বাহুলাভিয়ান, এমন এক ভয়ঙ্কর কালো জাদুর রিচুয়াল যার কবলে পড়লে সৌন্দর্যই হয়ে দাঁড়ায় বিনাশের কারণ। গল্পটি মীরা নামের এক সাধারণ নারীকে নিয়ে, যার বিয়ের পিড়িতে বসার স্বপ্ন মুহূর্তে পরিণত হয় রক্তক্ষয়ী দুঃস্বপ্নে। বিয়ের দিন একটি পচা ডিমের ভাঙা থেকে যে অশুভ সংকেতের শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত কেড়ে নেয় তার স্বামী আর কাছের মানুষদের। সবাই তাকে এখন অশুভ নারী বা কুইন অফ উইচক্রাফট বলে ডাকে। কিন্তু প্রশ্ন হলো, মীরা কি আসলেই কোনো অশুভ শক্তির ধারক, নাকি সে কেবল ক্ষমতার লোভ আর কালো জাদুর শিকার? আজকের ভিডিওতে দেখবেন ইন্দোনেশিয়ার লোককথা আর বাস্তবের ভয়াবহ অভিজ্ঞতার মিশেলে তৈরি মুভি পেরেম্পুয়ান পিম্বাওয়া সিয়াল। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক ভয়ঙ্কর দুনিয়ায় যেখানে বিশ্বাস আর অবিশ্বাসের সীমারেখাটা খুবই সরু। তো মূল গল্পে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। চলুন এবার সরাসরি হারিয়ে যাই আজকের এই গা ছমছমে গল্পে। গল্পের শুরু হয় একটি ছোট পরিবারকে দেখানোর মাধ্যমে, যেখানে এক ব্যক্তি তার মেয়ে পুতিকে তার সৎ মা এবং সৎ বোন মীরার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। যাই হোক, এবার গল্পটি বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে ছিল মীরার বিয়ের দিন। মীরাকে কনের সাজে খুব সুন্দর লাগছিল, কারণ তার মেকআপ করেছিলেন ওয়ারসনি, যিনি তার অসাধারণ ব্রাইডাল মেকআপ এবং সামানবাদের জন্য খুবই বিখ্যাত ছিলেন। বিয়ের অনুষ্ঠানের সময় মীরা এবং তার হবু বর আরিও সব নিয়মকানুন পালন করছিল। আরিওকে তার পা দিয়ে একটি ডিম ভাঙতে হতো এবং এরপর ঘরের বড়দের আশীর্বাদ নিতে হতো। ধারণা করা হয় যে এই রীতির মাধ্যমে স্বামী স্ত্রীর বিবাহিত জীবন সুখের হয় এবং তারা দ্রুত সন্তান লাভ করে। কিন্তু আরিও যেই ডিমটি ভাঙল সেটি ছিল পচা, অর্থাৎ এটি একটি অশুভ লক্ষণ ছিল। এটি দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গিয়েছিল। কিছু মানুষ একে ভয়ানক অশুভ লক্ষণ বলে ধরে নিচ্ছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। আরিওর বাবা মাও এটি দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন, কিন্তু আরিওর এতে কিছুই যায় আসে না। সে মীরার দিকে তাকিয়ে হাসে এবং তাকে চিন্তা করতে নিষেধ করে। আরিওর কথায় মীরাও কিছুটা স্বাভাবিক হয়ে যায় এবং তারা দুজন বিয়ের বাকি রীতিনীতি সম্পূর্ণ করে। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই তাদের অভিনন্দন জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। এই সময় মীরার কাজিন তার বন্ধুদের সাথে বসেছিল। সে জানায় যে তার আজও জানা নেই যে মীরা এবং আরিওর দেখা কিভাবে হয়েছিল। শুধু এতটুকুই জানে যে আরিও বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ করে, তাই হতে পারে যে সেই সময়েই তাদের দেখা হয়েছিল। বিয়ে শেষ হওয়ার পর আরিও এবং মীরা তাদের বাসর রাত উদযাপন করে। তারা দুজনে একে অপরের সাথে বেশ খুশি ছিল। এর মধ্যেই আরিও মজার ছলে মীরাকে বলে যে সে তাকে রান্নাও শিখিয়ে দেবে, অর্থাৎ মীরা রান্না করতে জানত না। পরের দিন সকালে আরিও দ্রুত তার কাজে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার আগে সে মীরার জন্য একটি চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল যে কাজ শেষ করেই সে দ্রুত বাড়ি ফিরে আসবে। সেই সাথে সে মীরার জন্য একটি খাবারের রেসিপি লিখে রেখেছিল, যাতে সে তার জন্য রান্না করতে পারে। অন্যদিকে আরিও তার কাজে বেশ খুশি ছিল, কারণ মাত্র একদিন আগেই তার বিয়ে হয়েছে। সার্ভে করতে করতে সে একটি বাড়িতে পৌঁছায়, যেখানে একটি বয়স্ক দম্পতিরা থাকছিল। আরিও তাদের ডিটেলস নিতে শুরু করে, অর্থাৎ সার্ভে করছিল। কিন্তু কথা বলার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে। এক মুহূর্তের জন্য সেই বয়স্ক মহিলাটি তার সামনে থাকে, কিন্তু পরের মুহূর্তেই কোনো কারণ ছাড়াই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিওর কাছে বিষয়টি অদ্ভুত মনে হলেও সে তাতে খুব একটা গুরুত্ব দেয়নি এবং পরবর্তী সার্ভের জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে বাড়িতে মীরার সাথেও অদ্ভুত সব ঘটনা ঘটছিল। সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, তখনই সে হঠাৎ অনুভব করে যে তার কাঁধে কারো হাত আছে। সে ঘুরে দেখে, কিন্তু সেখানে কেউ ছিল না। মীরা এই বিষয়টিকে এড়িয়ে যায় এবং আরিওর লেখা রেসিপি দেখে রান্না শুরু করে। কিছুক্ষণ পর তার নজর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ওপর পড়ে। মীরা তাকে জিজ্ঞেস করে যে সে কে। সে ব্যক্তি জানায় যে সে ইলেকট্রিক মিটার চেক করতে এসেছে। এটি শুনে মীরা আবার রান্নায় মন দেয়, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করে যে সেই ব্যক্তি বারবার ঘরের বাইরে এসে মিটার চেক
চেক করছে এবং এই বিষয়টি মীরার কাছে খুবই অদ্ভুত লাগে। তাই সে বাড়ির বাইরে গিয়ে সেই ব্যক্তিকে প্রশ্ন করে, কিন্তু পরের মুহূর্তেই সেই ব্যক্তি হঠাৎ এক ভয়ানক রূপ ধারণ করে। এটি দেখে মীরা খুব ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে ঘরের কামরায় গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে আরিও সার্ভে করার জন্য আরও একটি বাড়িতে পৌঁছায়। সেখানে তার দেখা হয় এক অদ্ভুত মহিলার সাথে, যে নিজের নাম লাসমি বলে। শুরুতে সে খুব স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু হঠাৎ আরিওকে সে একটি অদ্ভুত প্রশ্ন করে। লাসমি আরিওকে জিজ্ঞেস করে সে বেশি সুন্দরী নাকি তার স্ত্রী। আরিও না ভেবেই উত্তর দেয় যে তার স্ত্রী মীরা সবচেয়ে সুন্দরী। এটি শোনা মাত্রই সেই মহিলার চেহারা হঠাৎ বদলে যেতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে এক ভয়ানক রূপ ধারণ করে। তার ভয়ঙ্কর চেহারা দেখে আরিও খুব ভয় পেয়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একেবারে একা দেখতে পায়। জ্ঞান ফেরার সাথে সাথেই সে তার সব জিনিসপত্র সেখানেই ফেলে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে রাস্তার পাশের একটি ছোট দোকানে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু দোকানের ভিতরে কেউ ছিল না। এখন আরিও সেখানেই চুপচাপ বসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকে এবং দেখতে দেখতে মধ্যরাত হয়ে যায়। হঠাৎ সেই লাসমি আবারও আরিওর সামনে ভয়ঙ্কর রূপে দেখা দেয়। এটি দেখে আরিওর ভয় আরো বেড়ে যায় এবং সে সাথে সাথে দোকান থেকে বাইরে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নির্জন রাস্তায় আরিও একা নিজের প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। তখনই কিছু দূরে সে আরো ভয়ঙ্কর কিছু দেখতে পায়, যে দেখতে একদম বিয়ের কনের মতো সেজেছিল এবং কোনো প্রাচীন নৃত্য করতে করতে আরিওর দিকেই এগিয়ে আসছিল। আরিও তাকে দেখছিলই। ঠিক তখনই তার পেছনে একটি ঘোড়ার গাড়ি চলে আসে। বিষয়টি এমন যে সেই ঘোড়ার গাড়ি চালানো লোকটির মাথায় ছিল না। এটি দেখে আরিও পুরো আতঙ্কিত হয়ে পড়ে। এখন ঠিক এই সময়ে অন্যদিকে বাড়িতে মীরার সাথেও অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হঠাৎ তার কাঁধের হাড় বাঁকা হতে শুরু করে এবং নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি তার শরীরের উপর দখল নিয়েছে এবং ঠিক সেই সময়ে কনের মতো দেখতে সেই প্রেতাত্মা আরিওকে শেষ করে দেয়। এরপর সে সেই মাথাবিহীন ঘোড়ার গাড়িতে বসে অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ এটি এমন এক বিশেষ প্রেতাত্মা ছিল যার নিয়ন্ত্রণে অনেক অশরীরী ছিল। যাই হোক, পরের দিন আরিওর শেষকৃত্যে সবাই খুবই শোকাহত ছিল এবং মীরাও তার লাশের পাশে বসে কাঁদছিল। কিন্তু আরিওর মা মীরাকে দেখা মাত্রই নিজের রাগ ধরে রাখতে পারেন না এবং তিনি মীরাকেই তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করেন এবং রাগের মাথায় তাকে বাড়ি থেকে বের করে দেন। এই দুর্ঘটনার কিছুদিন পর মীরা একটি পরচুলা তৈরির কারখানায় কাজ শুরু করে। স্বাভাবিকভাবেই টাকার প্রয়োজন ছিল এবং তার থাকার জায়গারও দরকার ছিল। একদিন কারখানায় একজন নতুন কর্মী যোগ দেয়। কারখানার ম্যানেজার তাকে পুরো কারখানা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এই সময়ে তিনি তাকে কারখানার প্রধান অগাস্টের সাথেও পরিচয় করিয়ে দেন, যে এখনও অবিবাহিত ছিল এবং বিয়ের জন্য একটি মেয়ের খোঁজ করছিল। ম্যানেজার তাকে আরও এক কর্মী সুনিয়তর ব্যাপারেও জানান। তিনি আসতে বলেন যে সুনিয়তর থেকে একটু সাবধান থাকতে, মেয়েদের উপর তার নজর খুবই খারাপ। যাই হোক, এরপর ম্যানেজার সেই নতুন কর্মীকে তার ডেস্কে নিয়ে যান। তার ডেস্কের পাশেই মীরা বসেছিল এবং যেই নতুন কর্মী মীরাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে শুরু করে এবং বলে যে এই মেয়েটি তো ব্যাড লাক। তার কথা শেষ না হতেই হঠাৎ কারখানার এক কর্মী কোনো অশুভ শক্তির কবলে পড়ে যায়। তাকে দেখে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সবাই ভয় পেয়ে কারখানা থেকে বাইরে পালিয়ে যায়। এখন এই সব দেখে কারখানার প্রধান অগাস্ট সাথে সাথে মীরাকে তার গাড়িতে বসিয়ে কারখানা থেকে দূরে নিয়ে যায়, কারণ সেই মুহূর্তে সবাই মীরাকে শেষ করে দিত। যাই হোক, অগাস্ট মীরাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যা আসলে বানা নামের এক ব্যক্তির ছিল। বানা যখন প্রথমবার মীরাকে দেখে, সে তাকে দেখা মাত্রই পছন্দ করে ফেলে। অগাস্ট মীরাকে খাবার খাওয়ায় এবং তাকে 2 দিনের ছুটিও নিতে বলে। সে আরও বলে যে তার বেতন থেকে 1 টাকাও কাটা হবে না।
কথা বলতে বলতে অগাস্ট মীরাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু মীরা তার প্রস্তাবের কোনো উত্তর দেয় না। সে চুপচাপ সেখান থেকে বাড়ি ফিরে আসে। রাতে মীরা যখন তার বাড়িতে একা ছিল তখন একজন ব্যক্তি তার জন্য খাবার নিয়ে আসে। খাবার তখনও বেশ গরম ছিল এবং যেই মীরা সেই পার্সেলটি খোলে সে খুব অবাক হয়ে যায়, কারণ তার ভেতরে সেই ডিশটি ছিল যার রেসিপি আরিও বিয়ের পরের দিন চিঠিতে লিখে দিয়েছিল। এদিকে মীরা গরম পাত্র ধরে রাখে, কিন্তু সে কিছু একটা ভাবছিল যার কারণে তার হাত পুড়ে যায় এবং সেই মুহূর্তেই সে আরিওর একটা আভাস দেখতে পায়, কিন্তু সে আগের আরিও ছিল না। তার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর দেখতে। মনে হচ্ছিল আরিওর আত্মা মীরাকে ভয় দেখাচ্ছে। যেই বাড়িতে মীরা ভাড়া থাকছিল সেই বাড়ির মালিকও কারখানায় ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জেনে গিয়েছিল। মানুষের কথা শুনে সেও মীরাকে ব্যাড লাক মনে করে এবং কিছু না ভেবেই তাকে বাড়ি থেকে বের করে দেয়। বেচারা মীরার থাকার জন্য আর কোনো জায়গায় অবশিষ্ট থাকে না, তাই সে সেই রাত্রি কারখানার ভেতরেই কাটিয়ে দেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে কর্মীরা যখন তাকে কারখানায় দেখে সবাই তাকে সেখান থেকে তাড়াতে শুরু করে। সবার বিশ্বাস ছিল যে মীরা যেখানেই যায় নিজের সাথে করে শুধু ব্যাড লাক নিয়ে আসে। ঠিক তখনই সেখানে অগাস্ট পৌঁছায়। সে সবার সামনে মীরার পাশে দাঁড়ায় এবং তার প্রতি সহমর্মিতা প্রকাশ করে। এরপর সে আরও একবার মীরাকে বিয়ের প্রস্তাব দেয়। এবারে মীরা তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু এটি দেখে সুনিয়তর খুব রাগ হয় যে একজন সাধারণ কর্মী কোম্পানির প্রধানকে বিয়ে করে নিচ্ছে। অথচ সুনিয়তর নজর মীরার ওপর খুবই খারাপ ছিল। সে তার সাথেও কিছু ভুল করতে চেয়েছিল। বিয়ের পর অগাস্ট এবং মীরা তাদের বাসর রাতে বসেছিল। কথা বলতে বলতে অগাস্ট মীরাকে তার বোন পুতির ব্যাপারে জিজ্ঞেস করে। মীরা জানায় যে দুই বোন অনেক বছর আগেই আলাদা হয়ে গিয়েছিল এবং তখন থেকে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু অগাস্ট তাকে বোঝায় যে তার পুতির সাথে আবার বন্ধুত্ব করা উচিত। সে বলে যে পুতির স্বামী ব্যাংকে কাজ করে এবং যদি সব ঠিকঠাক হয়ে যায় তবে সে তাদের কারখানার জন্য লোন পেতে সাহায্য করতে পারে। এরপর তারা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু যেই অগাস্ট মীরার কাছে আসে মীরা আবারও আরিওর সেই ভয়ঙ্কর আভাস দেখতে পায় এবং এই কারণে সে খুব ভয় পেয়ে যায় এবং সেই রাতে তাদের মধ্যে কিছুই হয় না। আসলে মীরা যখনই অন্য কোনো পুরুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করত তখন তার প্রথম স্বামী আরিওর ভয়ঙ্কর আত্মা তার সামনে চলে আসতো। পরের দিন মীরা বাজারে সবজি কিনতে যায় এবং সেখানে সে এক সবজি বিক্রেতার কাছ থেকে ভালো খাবার বানানো শিখছিল, কিন্তু যখনই সে বাড়িতে এসে সেই রেসিপি অনুযায়ী রান্না করার চেষ্টা করত তার খাবার কখনোই ভালো হতো না, অর্থাৎ তার সাথে কিছু একটা সমস্যা চলছিল। তবুও অগাস্ট প্রতিবার তার রান্নার প্রশংসা করত যাতে মীরার মনোবল ঠিক থাকে। অগাস্টের কথা মেনে মীরা তার বোন পুতির সাথে আবারও সম্পর্ক করার জন্য তার বাড়ি যায়, কিন্তু পুতি তখনও কোনো পুরনো বিষয় নিয়ে মীরার ওপর খুবই রেগেছিল। সে সাফ জানিয়ে দেয় যে সে তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এখন এই সময়ে পুতির মেয়েও স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু পুতি মীরাকে তার মেয়ের সাথে দেখা পর্যন্ত করতে দেয় না, যা থেকে বোঝা যায় যে পুতির মনে তার সৎ বোন মীরার জন্য কতটা ঘৃণা ছিল। সে তাকে সাথে সাথে বাড়ি থেকে চলে যেতে বলে। এরপর এক রাতে অবশেষে মীরা এবং অগাস্টের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়, কিন্তু পরের দিনই যখন মীরা বাজারে সবজি কিনতে যায় তখন সেখানে বানা উপস্থিত ছিল এবং সে চুপচাপ দূর থেকে মীরার ওপর নজর রাখছিল, কারণ সে তার প্রেমে পড়ে গিয়েছিল। বাড়ি পৌঁছানোর পর মীরা দেখে যে তার বাড়ির বাইরে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। মীরা তাকে জিজ্ঞেস করলে সে জানায় যে সে ইলেকট্রিক মিটার চেক করতে এসেছে। এখন এই কথা শুনে মীরা অবাক হয়ে যায়। তার সন্দেহ হয় কারণ আরিওর সময়ও এমন ঘটনা ঘটেছিল, কিন্তু এবার মীরা বাইরে যায় না এবং সে ঘরের ভেতর থেকেই সেই ব্যক্তির ওপর নজর রাখে। কিছুক্ষণ পর সেই ব্যক্তি তার কাজ শেষ করে চলে যায়। তখন মীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাই হোক, সেই রাতে অগাস্ট কারখানায় অনেক রাত পর্যন্ত কাজ করছিল এবং সেখানে তার দেখা হয় সুনিয়তর সাথে। যে কোনো কাজের কারণে
তখনও কারখানায় ছিল এবং আমরা জানি যে অবশ্যই তার নজর কোনো মেয়ের ওপরই থাকবে। ওদিকে বাড়িতে একা বসে মীরার মন ভালো ছিল না, তাই সে বানার রেস্টুরেন্টে চলে যায়। মীরাকে তার রেস্টুরেন্টে দেখে বানা খুবই খুশি হয়। অন্যদিকে রাতে বাড়ি ফেরার পথে অগাস্টের বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হয়। সে গাড়ি থেকে নেমে টায়ার পরিবর্তন করতে শুরু করে, কিন্তু সেই সময়েই তার পেছনে সেই ভয়ঙ্কর প্রেতাত্মা চলে আসে যে আগে আরিওর প্রাণ নিয়েছিল। এবং ঠিক সেই সময়ে অন্যদিকে মীরার কাঁধেও হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। সব দেখে পরিষ্কার বোঝা যায় যে মীরার সাথে সেই ভয়ঙ্কর প্রেতাত্মার গভীর কোনো সম্পর্ক অবশ্যই ছিল। টায়ার লাগানোর সময় একটি স্ক্রু গাড়ির নিচে পড়ে যায় এবং অগাস্ট তা বের করার জন্য নিচে ঝোঁকে, কিন্তু যেই সে গাড়ির নিচে হাত দেয়, প্রেতাত্মাটি অন্যদিক থেকে তার হাত ধরে তাকে টেনে নেয় এবং নির্দয়ভাবে তাকে হত্যা করে। এখন মীরার সাথে আগেও এমন অদ্ভুত ঘটনা ঘটেছিল, তাই হঠাৎ সে অনুভব করে যে অগাস্ট হয়তো বড় কোনো বিপদে আছে। তাই সে বানাকে নিয়ে সাথে সাথে অগাস্টকে খুঁজতে বের হয়, কিন্তু পথেই তারা অগাস্টের লাশ পড়ে থাকতে দেখতে পায়। এটি দেখে মীরা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। এবং অগাস্ট মারা যাওয়ার পর সুনিও তো কারখানার দায়িত্ব গ্রহণ করে। সবার আগে সে মীরাকেই কারখানা থেকে বের করে দেয় এবং এখন তার খারাপ নজর সবসময় সব মেয়েদের উপরই থাকবে এবং বাধ্য হয়ে মেয়েদের তা মেনেও নিতে হবে। শুধু তাই নয়, মীরাকে অগাস্টের বাড়িও ছাড়তে হয় এবং সে আরও একবার বাড়িও আশ্রয়হীন হয়ে পড়ে। যখন মীরার বোন পুতিকে তার স্বামী এই খবর দেয়, সে তা শুনে মোটেও দুঃখিত হয় না, বরং ভেতরে ভেতরে খুশি হচ্ছিল। ওদিকে যখন বানা জানতে পারে মীরাকে ঘর এবং চাকরি দুটো থেকেই বের করে দেওয়া হয়েছে, সে তাকে খুঁজতে তার বাড়িতে যায়, কিন্তু ততক্ষণে মীরা সেখান থেকে চলে গিয়েছিল। মীরা আবার চাকরি এবং থাকার জায়গার খোঁজে বাজারের দিকে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও সে কাজ পাচ্ছিল না এবং এই সময়ে বাজারে আরিওর মায়ের সাথে তার দেখা হয়ে যায়। আরিওর মা মীরাকে দেখা মাত্রই তার উপর চিৎকার করতে শুরু করে এবং তাকে অশুভ লক্ষণ বলে বাজার থেকে তাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে বানা চলে আসে এবং সে মীরার পক্ষ নেয়। বানা মীরাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাবার খাওয়ায়, কিন্তু মীরা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার জীবনে আর কিছুই বাকি নেই। বানা তার পরিস্থিতি বোঝে এবং তাকে বিশ্রাম নেওয়ার জন্য ঘরও দেয়। যাই হোক, রাতে ঘুমানোর সময় মীরা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নের ভিতরে সে বানারও এক ভয়ঙ্কর ও শয়তানি আভাস দেখতে পায় এবং সে খুব ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। সে বুঝতে পারে যে বানার সাথে মোটেও কিছু করা উচিত নয়। বিয়ে বা কোনো রোমান্টিক সম্পর্ক তো নয়, কারণ হতে পারে তার সাথেও এমনটাই ঘটবে, কারণ সে যাকে বিয়ে করছিল তার সাথেই কোনো না কোনো সমস্যা হচ্ছিল। তার চিৎকার শুনে বানা সাথে সাথে কামরায় চলে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন ব্রেকফাস্ট করার সময় বানা তার অতীতের ব্যাপারে কথা বলছিল এবং সে মীরাকে তার অতীত কেমন ছিল তা জানাচ্ছিল। সে বলে যে ছোটবেলায় সে তার মায়ের কাছ থেকে রান্না করা শিখেছিল এবং পরে ভালো শেফ হওয়ার স্বপ্ন নিয়ে সে শহরে চলে আসে এবং নিজের কাজ শুরু করে। শুরুতে তার ব্যবসা বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন যখন সে মায়ের সাথে দেখা করতে গ্রামে ফিরে আসে, তখন দেখে যে তার মা খুবই অসুস্থ এবং কিছুদিনের মধ্যেই তার মা মারা যায়। মাকে হারানোর পর বানার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। এখন তার ব্যবসা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে সবকিছুই ছাড়তে হয়। এ কারণেই সে এখন একটি ছোট রেস্টুরেন্ট চালায়, যেখানে সে তার মায়ের শেখানো রেসিপিগুলো তৈরি করত। সেই রেসিপিগুলো তৈরি করে তার মায়ের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে পড়ত এবং সে কিছুটা শান্তি পেত। বানা মীরাকেও এই পরামর্শ দেয়। সে বলে যে অতীতের খারাপ স্মৃতি নিয়ে বাঁচার পরিবর্তে তার জীবনের ভালো মুহূর্তগুলো মনে রাখা উচিত, তবেই সে এগিয়ে যেতে পারবে। এরপর বানা মীরাকে তার মায়ের কিছু বিশেষ রেসিপি বানানো শেখায় এবং ধীরে ধীরে তারা একে অপরের আরও কাছাকাছি আসতে থাকে।
বানার কথা শুনে মীরা সেই মেকআপ আর্টিস্টের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যে আরিওর সাথে বিয়ের দিন তার মেকআপ করেছিল, অর্থাৎ ওয়ারসো। ওয়ারসো তখন বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং সে অবসর নিয়ে ফেলেছিল। মীরা তার সামনে বসে তার জীবনে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার কথা জানায়। সব কিছু শোনার পর ওয়ারসো মীরার সামনে খুবই বড় একটা রহস্য ফাঁস করে। আর বন্ধুরা, এখানেই এই মুভির আসল পাতাগুলো খোলা হয়, যা ছিল বেশ ভয়ঙ্কর। সে জানায় যে তার কাছে এক মহিলা সাহায্য চাইতে এসেছিল এবং সেই মহিলা আর কেউ নয়, মীরার নিজের বোন পুতি ছিল। হ্যাঁ, পুতি মোটেও চাইতো না যে মীরার জীবনে কোনো খুশি আসুক। সে তার পুরো জীবন বরবাদ করে দিতে চেয়েছিল এবং সে এতে সফলও হয়েছিল। তাই সে ওয়ারসোর সাহায্য নিয়ে মীরার উপর খুবই পুরনো এবং ভয়ঙ্কর কালো জাদু করিয়েছিল, অর্থাৎ ডার্ক রিচুয়াল। সেই রিচুয়ালের নাম ছিল বাহুলাভিয়ান এবং ওয়ারসো জানায় যে ব্যক্তির উপর এই রিচুয়াল করা হয় তার জীবনে শুধু ব্যাড লাকে আসতে থাকে। শুধু তাই নয়, সে এক ভয়ঙ্কর প্রেতাত্মার সাথেও জড়িয়ে যায় এবং সেই অভিশাপের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব হলো যে মহিলার উপর এই রিচুয়াল করা হয় সে কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতে পারবে না, এবং যদি সে এমনটা করে তবে সেই পুরুষের কোনো না কোনো দুঃখজনক ঘটনায় মৃত্যু হয়। এবং এর মানে পরিষ্কার ছিল যে সেই মহিলা কখনোই নিজের সংসার পাততে পারত না। ওয়ারসো এও জানায় যে মীরার বিয়ের দিনই মেকআপ করার সময় সে নিজে গোপনে এই রিচুয়াল মীরার ওপর পারফর্ম করে দিয়েছিল, যা ব্যাখ্যা করে যে সেই ডিমটি খারাপ কিভাবে বেরিয়েছিল। এবং তখন থেকেই মীরার জীবনে একটার পর একটা খারাপ ঘটনা শুরু হয়েছিল, কারণ তার আগে তার জীবনে সব ঠিক ছিল। এখন এই সত্য জেনে মীরা সম্পূর্ণ ভেঙে পড়ে, কিন্তু কাঁদতে থাকার পরিবর্তে সে সিদ্ধান্ত নেয় যে সে তার বোন পুতির কাছ থেকে এর হিসাব অবশ্যই নেবে। এখন এই উদ্দেশ্য নিয়ে সে পুতির বাড়ির দিকে রওনা হয়, কিন্তু পথেই সুনিয়তো তাকে অপহরণ করে। সে মীরাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে ফেলে এবং তার সাথে জোর জবরদস্তি করে এবং সে মীরার ওপর শারীরিক নির্যাতন চালায়। এরপর সে মীরাকে সেখানেই একটি কামরায় বন্ধ করে রাখে, কিন্তু সুনিয়তোর মোটেও ধারণা ছিল না সে নিজের মৃত্যুকেই আমন্ত্রণ জানিয়েছে, কারণ অভিশাপ অনুযায়ী মীরার সাথে যেই শারীরিক সম্পর্ক করবে সে জোর করে হোক বা ইচ্ছায় তারপরেই সে লোক মারা যাবে। কামরায় বন্দি মীরাকে তার মারা যাওয়া দুই স্বামীর আত্মা দেখা দিচ্ছিল এবং এখানে পরিষ্কার ছিল যে যখনই সে কারো সাথে সম্পর্ক তৈরি করত তারপরে মারা যাওয়া আগের স্বামীদের আত্মা দেখতে পেত, যা হয়তো এক ইঙ্গিত ছিল যে ভবিষ্যতে স্বামী বা অন্য কোনো ব্যক্তির সাথে কি হবে। এখন মীরা তার মারা যাওয়া দুই স্বামীর আত্মাকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু বন্দি থাকার কারণে সে কিছুই করতে পারছিল না। সন্ধ্যায় যখন সুনিয়তো বাড়ি ফিরে আসে তখন তার স্ত্রী জানায় যে সকাল থেকে টিভি নিজে নিজেই চালু হচ্ছে আর বন্ধ হচ্ছে। এই কথা শুনে সুনিয়তোর কাছে খুবই অদ্ভুত লাগে। এখন যেই সে সেই কামরার দিকে এগিয়ে যায় যেখানে মীরাকে বন্দি রাখা হয়েছিল, তার সাথে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। এই সময়ে মীরার শরীরের ওপরও সেই ভয়ঙ্কর প্রেতাত্মা দখল করে নিয়েছিল, কিন্তু এবার কিছু আলাদা ছিল। এবার তার কাঁধে ব্যথা করছিল না। হয়তো মীরা নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য সেই প্রেতাত্মাকে নিজের শরীরে আসতে দিয়েছিল। যাই হোক, পরের মুহূর্তেই সেই দানব সুনিয়তোর সামনে চলে আসে এবং এবার তার প্রতিটি কাজ মীরা নিয়ন্ত্রণ করছিল এবং এখন সে খুবই নির্দয়ভাবে সুনিয়তোকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেয়, যা তার সাথে অনেক আগেই হওয়া উচিত ছিল, কারণ সে কারখানার ভেতরে কত মহিলার সাথে ভুল কাজ করেছিল এবং এখন যখন সে সেখানকার প্রধান হয়ে গিয়েছিল তারপরে তো সে আরো ভুল জিনিস করেছিল, তাই তার সাথে একেবারেই সঠিক হয়েছে। সুনিয়তোর মৃত্যুর পর মীরাও অজ্ঞান হয়ে পড়ে। তখন বানা সেখানে পৌঁছায় এবং সে মীরাকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে যখন বানার ঘুম ভাঙে তখন মীরা সেখানে ছিল না, শুধু তার জন্য একটি চিঠি রাখা ছিল। চিঠিতে মীরা বানাকে ধন্যবাদ জানিয়েছিল। সে লিখেছিল যে
যে বানার সাথে কাটানো সময় তার জীবনের অন্যতম শান্তিময় মুহূর্ত ছিল, কিন্তু এখন তাকে যেতে হবে কারণ সে তার জীবনের ঝুঁকি নিতে পারত না। এই চিঠি পড়া মাত্র বানা দেরি না করে মীরাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সবার আগে সে কারখানায় পৌঁছায় এবং মীরার এমপ্লয়ি ফাইল চেক করে। সেখান থেকে সে মীরার পুরনো বাড়ির ঠিকানা পায় এবং সে সাথে সাথেই সেই ঠিকানার দিকে রওনা দেয়। এখন অন্যদিকে মীরাও তার পুরনো বাড়িতে পৌঁছে গিয়েছিল এবং এটি সেই বাড়ি ছিল যেখানে তার বাবা ও সৎমা থাকছিলেন, অর্থাৎ এটি শুরুর দৃশ্যের বাড়ি। যাই হোক, বাড়িতে পা রাখা মাত্র মীরার ছোটবেলার কথা মনে পড়তে থাকে। তখন তার মনে পড়ে যে ছোটবেলায় সে তার সৎ বোন পুতির সাথে কতটা খারাপ ব্যবহার করত, যা ব্যাখ্যা করে যে পুতির মনে তার জন্য কেন ঘৃণা ছিল এবং সে তাকে সব ব্যাপারে বিরক্ত করত এবং প্রায়ই কাঁদাতো। এরপর পুতির স্বামী তাকে বলে যে তাকে জরুরি কোনো কাজে বাইরে যেতে হবে এবং পুতি তাকে বাই বলে নিজের মেয়ের কাছে চলে আসে এবং তাকে গল্প শোনাতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে আসলে পুতির স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা বলে তার সহকর্মীর সাথে পার্টি করতে গিয়েছিল। আসলে সেখানে তারা দুজন মেয়ের সাথে সময় কাটানোর পরিকল্পনা করেছিল এবং তার সহকর্মী তার জন্য একটি মেয়ে জোগাড় করেছিল। কিন্তু যখন সেই মেয়ে রুমে আসে তখন চমকপ্রদভাবে সেই মেয়ে আর কেউ নয়, মাস্ক পরা ছিল মীরা। হ্যাঁ, মীরা তার বোন পুতির কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তাই সে ইচ্ছাকৃতভাবে পুতির স্বামীর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে। সে জানতো যে যে পুরুষ বা ব্যক্তি তার সাথে সম্পর্ক তৈরি করবে সে অভিশাপের কারণে বাঁচবে না। এরপর পুতির স্বামী নেশা অবস্থায় বাড়ি ফেরে এবং কিছু না বলেই সরাসরি বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং এটি দেখে পুতি কিছুটা নারাজ হয়। কিন্তু তখনই হঠাৎ মীরা তার বোন পুতির বাড়িতে গিয়ে জানায় যে এখন তার স্বামী আর বেঁচে থাকবে না। মীরাও বলে যে আগে সে তার কাছে ক্ষমা চাইতে এসেছিল কিন্তু পুতি তাকে ক্ষমা করেনি। এটি শুনে পুতির রাগ আরো বেড়ে যায় এবং সে বলে যে ছোটবেলায় মীরা তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল এবং মীরা তাকে শুধু শারীরিক নয় মানসিকভাবেও খুবই কষ্ট দিত, তাই তার মতে মীরার সুখী হওয়ার কোনো অধিকারই নেই। এখন দুজনের মধ্যে তর্ক চলতেই থাকে। ঠিক তখনই কালো জাদু আবার নিজের কাজ দেখাতে শুরু করে। সেই ভয়ঙ্কর প্রেতাত্মা পুতির বাড়িতে চলে আসে এবং আরও একবার মীরার শরীরের ওপর দখল নিয়ে নেয় এবং সেই সময়ে বেডরুমে ঘুমিয়ে থাকা পুতির স্বামীকে প্রেতাত্মাটি নির্দয়ভাবে খুন করে ফেলে। এখন যখন মীরা পুতিকে জানায় যে তার স্বামী আর নেই এবং সে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল, তখন সে মীরার ওপর আক্রমণ করে। সে মীরার মাথা বারবার দেয়ালে মারছিল, যেভাবে ছোটবেলায় মীরা তাকে কষ্ট দিত। আজ পুতি ঠিক সেভাবেই মীরার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছিল। তাই কথায় আছে, ছোটবেলায় কাউকে কিছু বলা উচিত নয়, বড় হয়েও অনেকের মনে দাগ থেকে যায় এবং কখন কে কি করে তা আপনি নিজেও জানবেন না। মূলত বুলিং মোটেও ভালো নয়। যাই হোক, এখন সে কাঁচের টুকরো দিয়ে মীরার ওপর বেশ কয়েকবার আঘাত করে এবং তার শরীরে গভীর ক্ষত দেয়। এখন দুই বোনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায় এবং দুই বোনই খুবই জখম হয়ে পড়েছিল। লড়াইয়ের সময় মীরা পুতিকে ধাক্কা দেয় এবং পুতি পেছনে রাখা কাঁচের টেবিলে গিয়ে পড়ে। এতে টেবিলটি ভেঙে যায় এবং তার একটি বড় কাঁচের টুকরো সরাসরি পুতির গলায় ঢুকে যায়। এতে তার গলা খুবই খারাপভাবে কেটে যায়। এখন শেষ নিঃশ্বাস ত্যাগের সময় পুতি মীরাকে খুব বড় এক সত্য জানায়। সে বলে যে ব্যক্তি বাহুলাবিয়ান রিচুয়াল করিয়েছে একমাত্র সেই ব্যক্তি এই অভিশাপ শেষ করতে পারে এবং সেই ব্যক্তি আর কেউ নয়, পুতি নিজেই ছিল। পুতি মারা যাওয়ার আগে আরও একটি ভয়ঙ্কর রহস্য ফাঁস করে, যার ভেতরে সে মীরাকে জানায় যে সে ওয়ারসোকেও শেষ করে দিয়েছে। এর মানে এখন কেউই বেঁচে ছিল না যে মীরাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারত এবং এই সত্য শুনে মীরা সম্পূর্ণ ভেঙে পড়ে। সে পুতিকে তার অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এখন তার উপর থেকে এই অভিশাপ কখনোই যাবে না। হয় সে তার স্বামীকে বদলাতে থাকবে অথবা সেই সব সময় একাকী জীবন কাটাবে। যাই হোক, এরপর মীরা তার পুরনো বাড়িতে ফিরে আসে। সেখানে গিয়ে সে দেখে যে তাকে খোঁজার জন্য বানা সেখানে এসেছিল। সব জানার পরেও বানা মীরাকে তার অতীত সহই আপন করে নেয়, কারণ সে মীরাকে সত্যিই ভালোবাসত। দুজনে নতুন জীবন শুরু করে।
এবং কিছু সময় পর্যন্ত সুখে শান্তিতেই একসাথে থাকে। কিন্তু সেই অভিশাপ তখনও শেষ হয়নি এবং একদিন সেই অভিশাপ বানারও প্রাণ কেড়ে নেয়। শেষ পর্যন্ত মীরা আরও একবার সবকিছু হারিয়ে ফেলেছিল এবং চিরকালের জন্য সে এই পৃথিবীতে একা হয়ে গিয়েছিল। এবং এই দুঃখজনক সমাপ্তির সাথেই এই হরর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটি ছিল মীরার সত্য ঘটনা। সে বলেছিল যে তার সাথে বাস্তবে এই সব কিছুই ঘটেছিল। পারাম্পুয়ান পেম্বাওয়া সিয়াল, অর্থাৎ দ্য আনলাকি উম্যান বা দ্য কুইন অফ উইচক্রাফট। এই মুভিটি বেশ দুর্দান্ত। যেসব ঘটনার কথা এখানে বলা হয়েছে তা সত্যি 90 বা 80-র দশকে ইন্দোনেশিয়ার এক মহিলার সাথে ঘটেছিল এবং এই গল্পটি তার পরিচিতদের বা পরিবারের কাছ থেকে তাদের পরবর্তী প্রজন্মে চলে এসেছে, যাতে মীরার গল্প সবাই মনে রাখে। বাকি এখানে বোঝানোর মতো আর কিছুই নেই, সবকিছুই আমি আগেই আপনাদের বলে দিয়েছি। এখানে এই রিচুয়ালের ভেতরে তার সাথেও এমনই কিছু ঘটেছিল, যার কারণে তার স্বামী বা বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছিল, যার পর থেকে যার উপরই এই রিচুয়াল করা হতো বা এই প্রেতাত্মাকে ডাকা হয়, সেই মহিলার জীবনে এটি কখনোই খুশি আসতে দেয় না এবং সবসময় তার স্বামীকে বা বয়ফ্রেন্ডকে মেরে ফেলে, যার সাথে সে শারীরিক সম্পর্ক তৈরি করে। তো আশা করি মুভিটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।